হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে তুলে ধরতে চলেছি ক্লাস 11-এর দ্বিতীয় নম্বর গদ্য দশকুমার চরিতম। তো এই দশকুমার চরিতম আশ্চর্য দন্তির লেখা। এখান থেকে তোমাদের আজকে 40টি খুব গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। তো এই ভিডিওতে তোমাদের এবছরের ফাইনাল পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এবছরে যেসব প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য স্পেশালি তুলে ধরবো। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি শুরু করার আগে আর দুটি কথা বলবো। প্রথম কথাটি হচ্ছে, তোমরা যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যাও। আর দ্বিতীয় নম্বর কথাটি হচ্ছে, তোমরা যদি সেই আজকের এই ভিডিওর তোমাদের গদ্য নাম্বার 1, অর্থাৎ আজকে আলোচনা করবো গদ্য নাম্বার 2, কিন্তু গদ্য নাম্বার 1 হচ্ছে ব্রহ্মচর্য বিশেষজ্ঞতা, গদ্য নাম্বার 2 তোমাদের দশকুমার চরিতম। তো দশকুমার চরিতম ভিডিওটি আমি আজকে আলোচনা করছি, এবং তোমরা যদি ব্রহ্মচর্য বিশেষজ্ঞতা সেই গল্পটি যদি ভিডিওগুলি না দেখে থাকো, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওর এন্ড স্ক্রিনে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কগুলি দিয়ে রাখবো। তোমরা চাইলে সেখান থেকে সেই লিঙ্কগুলিতে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তাছাড়া সেখান থেকে ক্লাস 10, 11 এবং 12 অর্থাৎ দশম শ্রেণী, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর অনেকগুলি তোমাদের এডুকেশন, সংস্কৃত এবং বাংলা এই 3টি বিষয়ে অনেকগুলি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যদি চাও তাহলে সেই প্লেলিস্টের লিঙ্কগুলিতে ক্লিক করে, সেই প্লেলিস্টের লিঙ্কগুলি এখন কী সেটা তোমাদের কাছে প্রশ্ন হতে পারে। সেই প্লেলিস্টের লিঙ্কগুলি হলো তোমাদের কাছে একটি সাবজেক্টের অল ভিডিও, অর্থাৎ এডুকেশন তোমাদের ক্লাস 12-এর সংস্কৃত বিষয়ে লেখা থাকবে অল সাজেশন ভিডিও। তো সেই অল সাজেশন ভিডিও লিঙ্কটিতে যদি তোমরা ক্লিক করো, তাহলে সেখান থেকে এই চ্যানেলে যতগুলি সংস্কৃতের ক্লাস 12-এর সংস্কৃতের এবং ক্লাস 11-এর সংস্কৃতির ভিডিও আপলোড করা হয়ে গেছে, সেই প্লেলিস্টের একটি লিঙ্কে ক্লিক করে তোমরা সেই ভিডিওর লিস্ট পেয়ে যাবে। তোমরা সেই ভিডিওগুলি যাদের যাদের যেটা দরকার তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করবো, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। A to Z এবছরের ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটির প্রশ্নোত্তর আলোচনা করার আগে আরেকটি কথা বলবো, তোমরা আজকের এই ভিডিওর সমস্ত প্রশ্নোত্তর কিন্তু নোট করে নেওয়ার চেষ্টা করবে। এখানে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহায্য করবে, তোমাদের টেক্সট পরীক্ষা থেকে ফাইনাল পরীক্ষা অবধি। এবার তোমাদের প্রথমেই দেখতে পাচ্ছ দশকুমার চরিতম, অর্থাৎ ক্লাস 11-এর ক্ষেত্রে একটি সংস্কৃতির দ্বিতীয় নম্বর গদ্য দশকুমার চরিতম আচার্য দণ্ডির লেখা। তো এখান থেকে তোমরা আচার্য দণ্ডির লেখা বুঝতে পারছো। তারপর তোমাদের এবার প্রথমে 1 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাব। 1 নম্বর প্রশ্ন বলছে যে দশকুমার চরিত কার লেখা, এটি কোন শ্রেণীর কাব্য। এবার তোমাদের এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, একটার সঙ্গে লেস দিয়ে তোমাদের কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যাকে আমরা এসিকিউ বলে থাকি, এরকম কিন্তু প্রশ্ন, এরকম টাইপ প্রশ্ন অনেকে হয়ে থাকে, অনেকবারে হয়ে থাকে। তো তোমরা এই প্রশ্নটির উত্তর সমস্তভাবে নোট করে নেওয়ার চেষ্টা করো, খুব সুন্দরভাবে তোমাদের কাছে আমি আজকে এই ভিডিওটিতে তুলে ধরছি। এবার তোমাদের উত্তর প্রথমে হচ্ছে দশকুমার চরিত্র কার লেখা, এটি তোমাদের লিখতে হবে। এখানে দশকুমার চরিত্র কার লেখা, আশ্চর্য দণ্ডির লেখা। তারপর দাঁড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় প্রশ্ন উত্তর দেওয়া আছে যে এটি কোন শ্রেণীর কাব্য, অর্থাৎ দশকুমার চরিত্র কোন শ্রেণীর কাব্য সেটি তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তো সবার আগে তোমাদের প্রশ্নটা বুঝবে, বোঝার পর কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এবার দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটি আখ্যায়িকা শ্রেণীর কাব্য, অর্থাৎ তোমাদের এখানে এই যে আখ্যায়িকা যে শ্রেণীটি, সেই শ্রেণীটির একটি কাব্য কি দশকুমার চরিত্র। তারপরে তোমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে দশকুমার চরিতে মঙ্গলাচরণের বা প্রারম্ভের কোন দেবতার স্তুতি করা হয়েছে। এবার দশকুমার চরিতের মধ্যে একজন কিন্তু দেবতা আছে, সেই দেবতার স্তুতি করা হয়েছে আমাদের এই দশকুমার চরিত্রে যে কাব্য, যেই আমাদের গদ্য রয়েছিল এই গদ্যের মধ্যে। তো কোন দেবতার স্তুতি করা আছে সেটা হচ্ছে এখানে উত্তর দেওয়া আছে ভগবান বিষ্ণু, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান বিষ্ণু, যে কোনো একটি তোমাদের লিখলেই হবে। তো এখানে কার স্তুতি করা আছে, ভগবান বিষ্ণুর, শ্রী বিষ্ণুর স্তুতি করা হয়েছে। তারপর তোমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে দশকুমার চরিত্র প্রথম উচ্চাসের নাম কি। এবার দশকুমার যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে কোনটি প্রথম উচ্চাস, এই প্রথম উচ্চাসের নামটি কি তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। এবার উত্তর হবে যে কুমারোৎপত্তি। এবার প্রথম উচ্চাসের নাম কি, প্রথম উচ্চাসের নামটি হলো কুমারোৎপত্তি। তোমাদের এবার আবারও একটি কথা বলবো, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে নোট করে নেওয়ার চেষ্টা করো, কারণ এই ভিডিওর যেই সব প্রশ্ন উত্তর আলোচনা করছি সেই সব প্রশ্ন উত্তর তোমাদের দীর্ঘদিন ধরে টেক্সট পরীক্ষা থেকে শুরু করে ফাইনাল পরীক্ষা অবধি কিন্তু সাহায্য করবে। এবার তোমাদের দশকুমার চরিত্র থেকে কোনো প্রশ্ন যদি আসে, তাহলে এই প্রশ্নগুলি থেকেই আসবে, এর বাইরে আসার সম্ভাবনা খুব কম। এবার তোমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে মগধের রাজধানীর নাম কি। এবার এখানে যেহেতু উত্তর একটু প্রশ্নটা একটু লিখতে আমার ভুল হয়ে গেছে, এখানে হবে কোথা থেকে কোন পাথরের সাথে তুলনা করা হয়েছে।
এখানে হবে কোন পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে এই মগধের রাজধানীকে। এবার প্রথমে আমরা উত্তর দেবো মগধের রাজধানীর নাম কি। এখানে উত্তর আছে মগধের রাজধানীর নাম হচ্ছে পুষ্পপুরী। তারপর তোমাদের বলছে যে কোন পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। এই পুষ্পপুরীর যে মগধের রাজধানী আছে এই মগধের রাজধানীটিকে কোন পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে, সেটি হচ্ছে নিকোষা পাথর বা কোষ্ঠী পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে মগধের রাজধানীকে। তোমরা যদি এই দশকুমার চরিত্র গদ্যটি যদি পড়ে থাকো তাহলে অবশ্যই আজকের এই ভিডিও তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সহজ মনে হবে। এবার তোমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে পুষ্পপুরী নগরীটি কিসের দ্বারা প্রসিদ্ধ। এবার কিসের দ্বারা প্রসিদ্ধ এই পুষ্পপুরী নগরীটি, সেটি উত্তরে আমরা দেখব যে মণিমুক্তা মূল্যবান রত্নের দ্বারা প্রসিদ্ধ ছিল। এবার কী দ্বারা ছিল, সেটা হচ্ছে মণিমুক্তা মূল্যবান রত্ন। তোমাদের কিন্তু প্রশ্ন বুঝে তারপরে উত্তর দেওয়া উচিত, আমি বারবার করে এই প্রশ্নটি বলবো। এবার তোমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে পুষ্পপুরী নগরীটি কার মাহাত্ম্য বা বৈশিষ্ট্যযুক্ত বলা হয়েছে। এবার কার মাহাত্ম্য বৈশিষ্ট্যযুক্ত, উত্তরে হবে যে রত্নাকর বা সমুদ্রের মহত্বযুক্ত বলা হয়েছে। তারপর তোমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে মগধের রাজার নাম কি, তিনি কেমন স্বভাবের ছিলেন। এখানে তোমাদের একজন রাজার নাম চেয়েছে এবং তার স্বভাব চরিত্র কেমন তার উত্তর চেয়েছে। এবার আমরা প্রথমে আলোচনা করব মগধের রাজার নাম ছিল রাজহংস। তারপরে ছিল কি তিনি কেমন স্বভাবের ছিলেন সেটি আমাদের আলোচনা করতে হবে। এবার দাঁড়িয়ে দেওয়ার পর লিখবে যে তিনি বীর সৈন্য সমান্ত সহ উদ্যান স্বাভাবিক ছিলেন। এটা হচ্ছে আমাদের উত্তর। তারপর তোমাদের 8 নম্বর প্রশ্ন। এইখান থেকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তোমাদের কিন্তু এসএকিউর ক্ষেত্রে কিন্তু একটির সঙ্গে আরেকটি লেস দেওয়া থাকতে পারে এবং এখান থেকে কিন্তু তোমাদের যেমন এখানে আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে তোমরা এই 8 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো, লক্ষ্য করো যে রাজহংসের পত্নীর নাম কি, তিনি কেমন স্বভাবের ছিলেন। এবার এখান থেকে কিন্তু তোমাদের 2টি প্রশ্ন বের হয়ে যাচ্ছে। একটি প্রশ্ন হচ্ছে রাজহংসের পত্নীর নাম কি ছিল, রাজহংসের পত্নীর নাম ছিল বসুমতী। এবার তোমাদের এখান থেকে এই যে তিনি কেমন স্বভাবের ছিলেন একসঙ্গে লেস দিয়ে না দিয়ে যদি তোমাদের পরীক্ষার খাতা আসে যে রাজহংসের পত্নী কেমন স্বভাব ছিলেন, এভাবে যদি আসে তাহলে কিন্তু তোমাদের আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। তো তোমাদের এমনভাবে আজকের এই সেটিংসটি করে রাখলাম তোমাদের প্রশ্ন প্যাটার্নে, যে এরকম সেটিং করে রাখলাম সেই রকম সেটিংসে তোমরা আর অন্য ভিডিওতে পাবে না। তো এই ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করবো 40টি তোমাদের A to Z ভিডিও লাইন ধরে প্রতিটি লাইন থেকে প্রতিটি কোণ থেকে তোমাদের আজকের এই ভিডিওটিতে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। তার জন্য 40টি প্রশ্ন উত্তর, ভিডিওটি একটু বড় হতে পারে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকো। এবার তোমাদের বলছে যে তিনি কেমন স্বভাবের ছিলেন। এবার উত্তর এবং হচ্ছে তোমাদের পরের উত্তর হচ্ছে যে তিনি ছিলেন বসুমতী ও লীলাবতী কুলের মস্তক মণিকা স্বরূপা। এখানে তো এই উত্তরটি হয়ে গেল। তারপর তোমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে দশকুমার চরিত্রের উৎস কি। দশকুমার চরিত্রের উৎস, এবার আমাদের এই আজকের গদ্য দশকুমার চরিত্রের উৎস কি, এটাই তোমাদের কিন্তু বড় প্রশ্ন থেকে শুরু করে সরল প্রশ্ন সমস্ত প্রশ্নতে কিন্তু এই উৎসটি জানতে চাওয়া হতে পারে, চাইতে পারে। এবার তোমাদের উত্তর হবে যে উৎস দশকুমার চরিত্রের পূর্ব পীঠিকার প্রথম উচ্ছ্বাস। এবার তোমরা যদি কোনো বই পড়ে থাকো তাহলে দেখবে যে দশকুমার চরিত্র লেখার পর প্রথমে পূর্ব পীঠিকা তারপরে আশ্চর্য দণ্ডের নাম রাখা আছে। তোমাদের কিন্তু পূর্ব পীঠিকা হচ্ছে প্রথম উচ্ছ্বাস হচ্ছে এই দশকুমার চরিত্রের উৎস। তারপর তোমাদের 10 নম্বর প্রশ্ন হচ্ছে যে কারা রাজহংসের কীর্তিগাথা গাইত। এবার কারা গাইত রাজহংসের কীর্তিগাথা, এবার উত্তর হচ্ছে যে তরুণী অস্পৃশ্যগণরা কী করতো রাজহংসের কীর্তিগাথা গাইত। এবার তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে যজ্ঞের দক্ষিণে দ্বারা এখানে হবে না, যেহেতু আমার টাইপিং মিস্টেক আছে তো এখানে হবে যজ্ঞের দক্ষিণা দ্বারা রাজবংশ কাদের পালন করতেন। এবারে কাদের পালন করতেন যজ্ঞের দক্ষিণা দ্বারা, এখানে তোমাদের উত্তর দেওয়া আছে সজ্জন এবং তেজস্বী ব্রাহ্মণকে পালন করতেন যজ্ঞের দক্ষিণা দ্বারা। এবার এখানে তোমাদের কাছে একটি প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে সজ্জন তেজস্বী ব্রাহ্মণগণকে কিসের দ্বারা পালন করতেন রাজা। এবার এখানে কিসের দ্বারা হবে, তোমাদের হবে যজ্ঞের দক্ষিণা দ্বারা পালন করতেন। এবার তারপরে তোমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে রাজহংসকে মধ্য গগনে সূর্যের সাথে তুলনা করা হয়েছে কেন। এবার কেন, কিভাবে, কারণ কি, এসব প্রশ্ন তো যেহেতু তোমাদের পরীক্ষা খাতায় বেশি লক্ষ্য করা যায় তো তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি। তো এবার এই প্রশ্নটির উত্তর আমরা জানবো যে শত্রুদের যন্ত্রণাদায়ক তেজ বা প্রতাপের কারণে কী হয় যে রাজহংসকে মধ্য গগনে সূর্যের সাথে তুলনা করা হয়েছে।
তারপর তোমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে রাজহংসের সৌন্দর্যকে কার সাথে তুলনা করা হয়েছে। এবার রাজহংসের যে সৌন্দর্য ছিল সেটি কার সঙ্গে তুলনা করা হয়েছে। তোমাদের এখানে উত্তর হচ্ছে যে কামদেবের সাথে রাজহংসের সৌন্দর্যকে তুলনা করা হয়েছে। কার সঙ্গে করা হয়েছে? কামদেবের সঙ্গে। এবার তোমাদের কাছে এই যদি প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে কামদেবের সঙ্গে যে আমাদের দশকুমার চরিত্র গল্প অবলম্বনে কামদেবের সঙ্গে কার সৌন্দর্যের তুলনা করা হয়েছে। এবার রাজহংসের সৌন্দর্যের কথা বলা হয়েছে। এবার 14 নম্বর প্রশ্ন হচ্ছে রাজহংসের হাতি এবং ঘোড়াগুলি কেমন ছিল। এই রাজহংসের হাতি এবং ঘোড়াগুলি কেমন ছিল সেটি তোমাদের জানতে চাওয়া হয়েছে। উত্তর হচ্ছে মকরের মতো ভয়ঙ্কর ছিল এই রাজহংসের হাতি এবং ঘোড়াগুলি। এবার তোমাদের কাছে আরেকটি প্রশ্ন এখান থেকে ঘুরিয়ে আসতে পারে যে মকরের মতো ভয়ঙ্কর ছিল কি কি। এবার যদি এইভাবে প্রশ্ন আসে তাহলে কিন্তু হবে তোমাদের রাজহংসের হাতি এবং ঘোড়াগুলি ছিল মকরের মতো ভয়ঙ্কর। তারপর তোমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে রাজহংসের পরম অনুগত কতজন আমাত্য ছিলেন। কতজন আমাত্য, এখানে তোমাদের কাছে একটি প্রশ্ন হতে পারে যে আমাত্য শব্দের অর্থ কী। আমাত্য শব্দের অর্থ হচ্ছে তোমাদের আমাত্য শব্দের অর্থ হচ্ছে মন্ত্রী। কতগুলি মন্ত্রী ছিলেন। এবার তোমাদের কাছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের দশকুমার চরিতম থেকে তোমাদের প্রত্যেকটি শব্দার্থ নিয়ে একটি ভিডিও আমি পরে আলোচনা করব। তো সেই সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে আমার এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে পরবর্তী সেই ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি সেই শব্দার্থ ভিডিওটি খুব শীঘ্রই আমার আলোচনা করতে চলেছি। তো ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দাও। এবার তারপরে তোমাদের 15 নম্বর প্রশ্নটি কয়টি ছিল ও কয়েকজন কী ছিল? মন্ত্রী ছিল। এবার কয়েকজন ছিল? 3 জন আমাত্য অথবা 3 জন মন্ত্রী ছিলেন। তারপর তোমাদের 16 নম্বর প্রশ্ন হচ্ছে যে রাজবংশের পরম আমাত্যগুলির নাম কী ছিল, অর্থাৎ রাজবংশের যে পরম মন্ত্রী ছিল সেই মন্ত্রীগুলির নাম কী ছিল। এবার এখানে মন্ত্রীগুলির নাম দেওয়া আছে যে শীতবর্মা, ধর্মপাল ও পদ্মোদ্ভব। এবার তোমাদের কাছে এই আমাত্য যদি না থাকে, তোমাদের পরীক্ষা খাতা যদি এই আমাত্য প্রশ্নটি না আসে, যদি এই আমাত্য লেখাটি না হয়, যদি মন্ত্রী আসে তাহলে কিন্তু এই উত্তরটি হবে। যদি তোমাদের আমাত্য কথাটি উল্লেখ থাকে তাহলে কিন্তু তোমাদের একই উত্তর হবে। তারপর তোমাদের এখানে 17 নম্বর প্রশ্ন হচ্ছে যে শীতবর্মার কতজন পুত্র ছিলেন এবং তাদের নাম কি। এবার হচ্ছে প্রথমে আমাদের আমাত্য এক বলতে গেলে মন্ত্রী নাম্বার 1, যাতে আমরা প্রথম মন্ত্রীর কতজন পুত্র এবং তাদের নাম কী ছিল। এবার প্রথম মন্ত্রী 2 জন পুত্র ছিল এবং তাদের নাম হচ্ছে সৌমতি এবং সত্যবর্মা। এই যে তোমাদের সৌমতি এবং সত্যবর্মা, এখান থেকে তোমাদের কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তোমরা এই প্রশ্ন উত্তরগুলি মুখস্থ রাখার চেষ্টা করো। যেমন এখানে তোমাদের প্রশ্ন দিতে পারে যে সত্যবর্মার পিতার নাম কি। সত্যবর্মার পিতার নাম কি? সত্যবর্মার পিতার নাম হচ্ছে শীতবর্মা। এখান থেকে এইটি আরেকটি প্রশ্ন দিতে পারে যে সুমতির পিতার নাম কি। মন্ত্রীপুত্র সুমতির পিতার নাম কি। এবার পিতার নাম কি? শীতবর্মা। তোমাদের কিন্তু এভাবে কিন্তু পরীক্ষা খাতায় কনফিউশন করার জন্য অনেকভাবে প্রশ্ন দিতে পারে। তারপর তোমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সেটি হচ্ছে ধর্মপালের কতজন পুত্র ও তাদের নাম কি। ধর্মপাল, এটি হচ্ছে মন্ত্রী নম্বর 2, অর্থাৎ দ্বিতীয় নম্বর মন্ত্রী হচ্ছে ধর্মপাল। তার ছেলেদের নাম কি এবং তার কয়টি ছেলে। এবার এখানে আছে 3টি ছেলে, অর্থাৎ ধর্মপালের 3টি ছেলে ছিল, 3টি পুত্র ছেলে ছিল। এবার তার যে পুত্র ছেলের মধ্যে 3টি ছেলের নাম হচ্ছে সুমন্ত, সৌমিত্র এবং কামপাল। এই 3 জন হচ্ছে কার ছেলে? এই 3 জন হচ্ছে ধর্মপালের ছেলে বা পুত্র। তারপর হচ্ছে তোমাদের 19 নম্বর প্রশ্ন হচ্ছে যে পদ্মোদ্ভব অর্থাৎ 3য় নম্বর মন্ত্রী এর কতজন পুত্র ও তাদের নাম কি। সেটি হচ্ছে তোমাদের এখানে ছিল 2 জন পুত্র। 3য় নম্বর মন্ত্রীর মধ্যে 2 জন পুত্র ছিল। তার মধ্যে 2 জন পুত্রের নাম হচ্ছে, একটা হচ্ছে সুসূত্র ও দ্বিতীয়টি হচ্ছে রত্নোদ্ভব। এখান থেকে কিন্তু সেইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে যে রত্নোদ্ভবর পিতার নাম কি, বা রত্নভব মন্ত্রীর তার পিতার নাম কি। এভাবে কিন্তু তোমাদের বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন এসে থাকে পরীক্ষা খাতায়। তো আসতেই পারি, তোমরা কিন্তু খুব সহজভাবে এই প্রশ্নগুলো মুখস্থগুলো অবশ্যই তোমরা দিতে পারবে। তারপর তোমাদের 20 নম্বর প্রশ্ন যে মন্ত্রীপুত্রদের মধ্যে ধর্মপরায়ণ কে ছিলেন। এবার এখান থেকে তোমাদের প্রশ্ন আসছে যে মন্ত্রীপুত্রের মধ্যে ধর্মপরায়ণ কে ছিলেন, ধর্মবিশ্বাসী কে ছিলেন। এখানে ধর্মপরায়ণ ছিলেন সত্যবর্মা ছিলেন মন্ত্রীপুত্রের মধ্যে ধর্মপরায়ণ। তারপর তোমাদের 21 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন মন্ত্রীপুত্র দেশান্তরে যান এবং কেন। এবার কোন মন্ত্রীপুত্র এখানে দেশান্তরে অর্থাৎ দেশের বাইরে যান এবং সে কেন যায় সেটি তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এবার উত্তর হচ্ছে যে সত্যবর্মা কী করেন, সত্যবর্মা এখানে দেশান্তরে যান এবং তিনি কেন যান সেটা হচ্ছে তিনি সংসারের অসাধারণতা বুঝতে পেরে তীর্থের জন্য অন্য দেশে চলে যান। তীর্থের জন্য কি যান? অন্য দেশে চলে যান। এটা হচ্ছে তার কারণ, কেন যান সেটির কারণ। এবার তোমাদের 22 নম্বর প্রশ্ন হচ্ছে বিট নট বারুনারী পরায়ণ।
বিট নট বারো নারী পরায়ণ এখানে কে ছিলেন? এবার উত্তরে হবে এখানে ছিলেন কামপাল, অর্থাৎ এখানে একজন মন্ত্রীপুত্র কামপাল, তিনি ছিলেন বিট নট ও বারো নারী পরায়ণ। তারপর তোমাদের 23 নম্বর প্রশ্ন হচ্ছে যে কামপাল কাদের আদেশ অমান্য করেন? এবার কামপাল এখানে কাদের যে আদেশ অমান্য করেন সেটি তোমাদের, এবার উত্তর হচ্ছে কামপাল তার পিতামাতা ও বড় ভাইয়ের আদেশকে অমান্য করেন, দেশে ভ্রমণ করেন। এবার তার কার অমান্য করে? তার পিতা এবং বড় ভাইয়ের আদেশ অমান্য করে দেশ ভ্রমণ করে। তারপর তোমাদের 24 নম্বর প্রশ্ন হচ্ছে যে মন্ত্রীপুত্রদের মধ্যে বাণিজ্যে কে বারদন্তী ছিলেন কে আমাদের মন্ত্রীপুত্রদের মধ্যে? কোন মন্ত্রীপুত্র? সেটি উত্তরে জানবো যে সে হচ্ছে রত্নোদ্ভব। এই রত্নোদ্ভব মন্ত্রীপুত্র, সেই মন্ত্রীপুত্র কি ছিলেন? বাণিজ্যের জন্য বারদন্তী ছিলেন। তারপর তোমাদের 25 নম্বর প্রশ্ন হচ্ছে যে মন্ত্রীপুত্রদের মধ্যে কে সমুদ্র যাত্রা করেন? কে করেন সমুদ্র যাত্রা? এবার এখানে উত্তরে দেওয়া আছে যে রত্নোদ্ভব তিনি সমুদ্রে যাত্রা করেন এবং বাণিজ্যের জন্য। এখানে কিন্তু তোমাদের একটি মন্ত্রীপুত্র সম্পর্কে একটি প্রশ্ন দেওয়া আছে, খুব ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের যে কোনো প্রশ্ন পরীক্ষা খাতায় আসতে পারে, কিন্তু আমি আশা করছি এখান থেকে তোমাদের হুবহু এইসব প্রশ্ন উত্তরে কমন পাওয়ার সম্ভাবনা আছে। তারপর তোমাদের 26 নম্বর প্রশ্ন বলছে যে মালবের রাজার নাম কি, তিনি কেমন স্বভাবের ছিলেন? এবার মালবের রাজার নাম কি এবং তার স্বভাব কেমন ছিল সেটি জানতে চাওয়া হয়েছে। এবার এখানে উত্তর হবে যে মালবের রাজার নাম ছিল মানসার এবং তিনি উগ্র দর্প ও মানযুক্ত ছিলেন। এবার এখানে কিন্তু আমরা দুইটি রাজার নাম পাওয়া যায়, দুইটি রাজা বলতে একজন রাজহংস, অপরটি হচ্ছে মালবের রাজা। এবার তারপরে সেই দুটি রাজার কিন্তু কি স্বভাব চরিত্র সম্পর্কে পাওয়া যায়। এখান থেকে তোমাদের যে কোনো একটি রাজার কিন্তু স্বভাব চরিত্র সম্পর্কে এই বছরের ফাইনাল পরীক্ষায় আসতে পারে। তারপরে তোমাদের 27 নম্বর প্রশ্ন হচ্ছে চতুরঙ্গ বাহিনী কি? এবার তোমাদের কাছে চতুরঙ্গ বাহিনী কি সেটি জানতে চাওয়া হয়েছে। এবার এখানে উত্তরে হবে যে চতুরঙ্গ বাহিনী হচ্ছে হস্তি বাহিনী মানে হাতির বাহিনী, তারপর অশ্ব বাহিনী বলে ঘোড়ার বাহিনী, এবং পদাতিক বাহিনী বলতে যারা পথে যাত্রা করে তাদেরকে পদাতিক বাহিনী বলে। এবং এই তোমাদের এখানে বলছে হস্তি বাহিনী, অশ্ব বাহিনী, পদাতিক বাহিনী এবং এই চারটি বাহিনীকে একসঙ্গে বলা হয় চতুরঙ্গ বাহিনী। তারপর তোমাদের 28 নম্বর প্রশ্ন হচ্ছে মালবের রাজা ও মগধ রাজার মধ্যে যুদ্ধ কে পরাজিত হন? এবার তোমাদের এখানে এই দুইটি রাজার মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মধ্যে কে পরাজিত হয়েছে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন হবে যে এখানে তোমাদের দুইটি রাজার মধ্যে যুদ্ধ হয়েছিল কেন, সেটি হচ্ছে তোমাদের দেখো আগের তো রাজা মহারাজাদের মধ্যে একে অপরের সঙ্গে যুদ্ধ হইতো, কিন্তু একটি রাজার সঙ্গে মানে দুইটি রাজার সঙ্গে যুদ্ধ যদি হয়, দুইটি রাজার সাথে যুদ্ধ হলে কিন্তু যে কোনো একজনকে কিন্তু পরাজিত হতে হবে আর যে কোনো একজনকে জয়ী হতে হবে। তো এখানে সেই প্রশ্নটি বলছে তোমাদের কাছে যে মালব রাজা এবং মগধ রাজার মধ্যে যুদ্ধে কে পরাজিত হন। তো দুইজন রাজার মধ্যে কে যুদ্ধে পরাজিত হয়েছিলেন? এখানে উত্তর দেওয়া আছে মালবের রাজা মানসার এখানে মগধ রাজার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছেন। তারপর তোমাদের 29 নম্বর প্রশ্ন হচ্ছে সর্পরাজ পীড়িত বা বিচলিত হয় কেন? সর্পরাজ অনন্তের মস্তক, এখানে যেহেতু আমার টাইপিং মিস্টেক আছে, এখানে এই যে তোমাদের অনন্তের পরে একটু মস্তক বসিয়ে দেবে, মস্তক পীড়িত বা বিচলিত হয় কেন তার মস্তক বিচলিত হয়? কারণ এখানে সেই উত্তরটি হচ্ছে রাজহংসের বিপুল সৈন্যভারের জন্য সর্পরাজ অনন্তের মস্তক পীড়িত বা বিচলিত হয়। তারপর তোমাদের পরে 30 নম্বর প্রশ্ন হচ্ছে যে সমুদ্র গর্জনের শব্দ দমিত করে বা হেলা করে কে? এবার তোমাদের প্রশ্নটা ভালো করে বুঝবে যে সমুদ্র গর্জনের শব্দের কে দমিত বা হেলা করে, কে করে? এবার উত্তরে হচ্ছে তোমাদের ভেরি বা দুমদুমির শব্দ। এই তোমাদের ভেরি বা দুমদুমি একটি বাদ্যযন্ত্র, সেই যখন যুদ্ধ লাগে তখন কিন্তু এই ভেরি এবং দুমদুমি কিন্তু বাজানো হয় যখন যুদ্ধ লাগে। যুদ্ধক্ষেত্রে এই দুটির ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি শব্দ কী করে যে সমুদ্র গর্জনকে কী করে দমিত করে। তারপরে তোমাদের 31 নম্বর প্রশ্ন না তো এখানে তোমাদের 30 নম্বর থেকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে
পারে যে ভেরি এবং দুবদুবি শব্দতে কিসের গর্জন হেলিত হয়? কিসের গর্জন হেলিত হয়? সেটা হচ্ছে সমুদ্রের গর্জন হেলিত হয়। এখান থেকে তোমাদের এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর তোমাদের 31 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভেরি শব্দে কারা পথভ্রান্ত হন? তারপরে লেজ দেওয়ার পর হচ্ছে মালবের রাজা কীভাবে রাজস্ব প্রতিষ্ঠিত হয়, মালবের রাজা কীভাবে প্রতিষ্ঠিত হয়। এবার এখানে ভেরি শব্দে কারা কী হয়? পথভ্রান্ত হয় অথবা পথ হারিয়ে ফেলে। এই প্রশ্নটির উত্তর আগে দেবো। সেটা হচ্ছে এখানে দিক হস্তিরে কথা ক্লান্ত হন। এখানে ক্লান্ত হন হবে না, এখানে পথভ্রান্ত হন হবে। কারণ এখানে ভেরি শব্দ, ভেরি বলতে সেই ভেরি বা দুবদুবি সেই শব্দগুলি যখন হয় যুদ্ধক্ষেত্রে, তখন কিন্তু সেই শব্দের আওয়াজ, সেই আওয়াজের জন্য, সেই শব্দের জন্য কী করে দিঘহস্তি বলতে সেই হাতির দলগুলি কী করে এখানে কত ক্লান্ত, মানে এখানে কত ক্লান্ত না হয়ে তোমাদের পথভ্রান্ত হন। কারণ আমার টাইপিং করতে যেহেতু এখানে মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক। তো এখানে তারপরে তোমাদের উত্তর হচ্ছে যে মালবের রাজা কীভাবে রাজ্য পুনঃপ্রতিষ্ঠিত হন। কীভাবে মালবের রাজা সেই রাজ্যের মধ্যে পুনঃপ্রতিষ্ঠিত হন অথবা পুনরায় প্রতিষ্ঠিত হন। উত্তরে দেওয়া আছে রাজহংসের কৃপা। অর্থাৎ যখন রাজহংস এবং মালবের রাজার মধ্যে যুদ্ধ হয়, তখন কিন্তু এই যে আমাদের মালবের রাজা কিন্তু পরাজিত হয় এবং সেই রাজহংস তাকে ইচ্ছা করে, তার উপর খুশি হয়ে কিন্তু তাকে কৃপা করেছিল, তার উপর দয়া করে তাকে কিন্তু ছেড়ে দিয়েছিল, তাকে হত্যা একদমই করেনি। এই প্রশ্নটা তোমার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করো। এবার 32 নম্বর প্রশ্ন হচ্ছে যে শত্রুদের বিনাশের জন্য রাজহংস কিসের মতো বাহু উদ্ধৃত করতেন? এবার কিসের মতো বাহু উদ্ধৃত করতেন সেই প্রশ্নটির উত্তর আগে দেবো, তারপরে আমরা পরে লেজের প্রশ্নের উত্তরতে দেবো। এবার এখানে উত্তরে আছে মন্দার পর্বতের মতো। তার বাহুগুলি রাজহংস শত্রুদের যখন বিনাশ করতে যান, রাজহংস তার বাহুগুলি মন্দার পর্বতের মতন করেন। এবং তারপরে বলছে যে অশ্বরাগণ কোথায় রাজহংসের কীর্তিগাথা গাইত, রাজহংসের কীর্তিগাথা কোথায় গাইত অশ্বরাগণগুলি। এখানে পরে উত্তর দেওয়া আছে যে পুরন্দরপুরের বনে বা নন্দনকাননে কী করতেন? রাজহংসের কীর্তিগাথা গাইতেন। কারা? অশ্বরেরা। তারপরে তোমাদের 33 নম্বর প্রশ্ন হচ্ছে দশকুমার চরিত্রে ভগবান বিষ্ণুকে কী নামে সম্বোধন করা হয়েছিল? ভগবান বিষ্ণুকে আমাদের এই দশকুমার চরিত্রের মধ্যে কী নামে কী করেছিল? সম্বোধন করা হয়েছিল। উত্তরে দেওয়া আছে ত্রিবিক্রম নামে সম্বোধন করা হয়েছিল ভগবান শ্রী বিষ্ণুকে। তারপর তোমাদের 34 নম্বর প্রশ্ন হচ্ছে রাজহংসের কীর্তির সাথে তুলনীয় বস্তুগুলি কী কী? এই প্রশ্নটি কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ রাজহংসের সঙ্গে যে তুলনা করা আছে সেই বস্তুগুলি কী কী সেটি তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। এবার উত্তরে যাব। উত্তর হচ্ছে তোমাদের রজমশির কীর্তির সাথে, এখানে রজমশির হবে না, রাজহংসের শির। যেহেতু আমার মাঝে মাঝে টাইপিং মিস্টেক হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। তো এখানে হবে রাজহংসের কীর্তির সাথে তুলনীয় বিষয়বস্তুগুলি হলো শরৎকালে চাঁদ, কুন্দন ফুল, তারপরে হচ্ছে কর্পূর, তুষার, কাশফুল ইত্যাদি। এই কয়েকটির সঙ্গে করা হয়েছে রাজহংসের কীর্তির সাথে তার তুলনা করা হয়েছে। তারপর তোমাদের 35 নম্বর প্রশ্ন হচ্ছে রাজহংস কার সৌন্দর্য ভোগে ভাগ্যবান ছিলেন? এবার রাজহংস কার সৌন্দর্য ভোগে ভাগ্যবান ছিলেন সেটি হচ্ছে তোমাদের উত্তর হচ্ছে পৃথিবীরূপ নারীর সৌন্দর্যে। রাজহংস এমন সুন্দর ছিলেন, তার নারীর সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং কামদেবের সৌন্দর্যের সঙ্গেও তুলনা করা হয়েছে। তারপর তোমাদের 36 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে রাজহংস বড় বড় অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে কাদের মস্তকে বাণ নিক্ষেপ করেন? কাদের মস্তকে বাণ নিক্ষেপ করেন সেটি তোমাদের জানতে চাওয়া হয়েছে। এবার উত্তরে যাব। উত্তর হচ্ছে তোমাদের বহু রাজ্যের মস্তক প্রান্তে, রাজ্যে হবে না, এখানে বহু রাজার মস্তক প্রান্তে বাণ নিক্ষেপ করেন হবে। যেহেতু আমার মাঝখানে দেখছি অনেকগুলি টাইপিং মিস্টেক, তার জন্য আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। চলো তারপরে তোমাদের 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন হচ্ছে যে মগধরাজ ও মালব রাজের মধ্যে কীভাবে যুদ্ধ হয়েছিল সেটি হচ্ছে উত্তরে আমরা জানবো যে হস্তাহস্তি, শস্ত্রাশস্ত্রী এবং একে অপরের সৈন্যকে আঘাত করে কী হয়েছিল? যুদ্ধ হয়েছিল। দেখো তোমরা যখন একটি রাজার সঙ্গে অপর একটি রাজার যুদ্ধ হয়, তখন কিন্তু হস্তাহস্তি, শস্ত্রাশস্ত্রী এগুলো তো হবেই, প্লাস একটি রাজার সৈন্য অপর রাজার সৈন্যকে কী করতে আঘাত করবে, মারামারি কাটাকাটি, এগুলোর ফলে কী হবে? যুদ্ধটি শেষ হবে, যে কোনো একজন কিন্তু জয়ী হবে। তাই বলছে যে শস্ত্রাশস্ত্রী এটি হচ্ছে রাজাদের মধ্যে হচ্ছিল। তারপরে কী হচ্ছিল? একে অপরের সৈন্যদের সঙ্গে আঘাত করা হচ্ছিল এবং তাদেরকে হত্যা করা হচ্ছিল। তারপর তোমাদের
38 নম্বর প্রশ্ন হচ্ছে রত্নাকর শব্দের অর্থ কী। এবার তোমাদের কিন্তু এই পরীক্ষার মধ্যে শব্দ অর্থ কিন্তু যে কোনো গদ্য পদ্য নাটক থেকে আসে। তো শব্দ অর্থ বলতে তোমাদের এখানে বলছে রত্নাকর শব্দের অর্থ কী। এবার রত্নাকর শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। তারপর তোমাদের 39 নম্বর প্রশ্ন হচ্ছে মৌলিক শব্দের অর্থ কী। এই মৌলিক শব্দের অর্থ কী? মৌলিক শব্দের অর্থ হচ্ছে মস্তক বা মাথা। তারপর তোমাদের 40 নম্বর প্রশ্ন, আজকের এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন হচ্ছে তরঙ্গ শব্দের অর্থ কী। তরঙ্গ শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। তরঙ্গ না, এখানে তুরঙ্গ শব্দের অর্থ, যেহেতু তয়দুসুরে দেওয়া হয়নি, তো তুরঙ্গ শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। তোমরা এই ভিডিওটি সমস্ত প্রশ্নোত্তর কিন্তু সঙ্গে সঙ্গে নোট করে নিও। আশা করছি সমস্ত প্রশ্নোত্তর নোট করে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকে আমাদের এই ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সের মধ্যে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও। তাছাড়া এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবে। আর যদি আমার চ্যানেল আজকে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখো। তাহলে পরবর্তী যেসব ভিডিও আমি আপলোড করবো সেসব ভিডিও নোটিফিকেশন সরাসরি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তাছাড়া এই চ্যানেলে আমি প্রতিদিন একটি বা দুটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করি। এইখান থেকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে তোমরা এই যে তোমাদের ক্লাস 11 সংস্কৃত বিষয়ে প্রথম গদ্য ব্রাহ্মণচোর ও পিশাচকথা, এই ব্রাহ্মণচোর ও পিশাচকথা থেকে যদি তোমরা সেই ভিডিওগুলি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে আমি প্রথম থেকে সেই ভিডিওর লিঙ্কগুলি দিয়ে রাখবো। সেখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই বছরের ফাইনাল পরীক্ষার জন্য এমসিকিউ, এসিকিউ এবং ডিটিকিউ তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু উত্তর সহ আলোচনা করা হয়েছে। এমনকি দুইটি বড় প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে ব্রাহ্মণচোর ও পিশাচকথার গল্প থেকে। তো তোমরা যদি চাও সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। প্লাস আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে সবার শেষে দুইটি ভিডিও, এখানে তোমাদের 4টি ভিডিও আপলোড করে 4টি ভিডিওর এন্ড স্ক্রিনে শো করাবো। তোমরা যদি চাও তাহলে সেই ভিডিওগুলি ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। চলো ভিডিওটি এখানে শেষ করবো। আর তোমরা সবাই সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা আমার চ্যানেলের ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তোমাদের বন্ধু বান্ধবদেরকে পাঠিয়ে দাও। তো ঠিক আছে, ততক্ষণ সুস্থ থাকো।